আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের দিকে তাকালে বিশেষ করে শেষ দশকে হিটলারের ক্ষমতারোহণ এবং রাষ্ট্র নিয়ন্ত্রণের মডেলের সাথে কিছু কাঠামো এবং কৌশলের বিস্ময়কর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এই সাদৃশ্যগুলো নিছক একাডেমিক নয়, বরং বাংলাদেশের জনগণের জন্য ছিল এক জীবন্ত বাস্তবতা। আসুন হিটলারের ক্ষমতার মডেলের আয়নায় শেখ হাসিনার শাসনকে একটু মিলিয়ে দেখি। এক নেতা এক রাষ্ট্র, ফুয়েরার নীতির প্রতিধ্বনি। হিটলারের শাসনমূলের মূল ভিত্তি ছিল ফুয়েরার প্রিন্সিপ, অর্থাৎ নেতার ইচ্ছাই চূড়ান্ত আইন। তার বিখ্যাত একটি স্লোগান ছিল বাংলায় যাকে বলা হয় এক জনতা এক সাম্রাজ্য এক নেতা। নেতা এখানে শুধু একজন শাসক নন, তিনি জাতির আত্মার প্রতিভূ, তার সিদ্ধান্ত প্রশ্নাতীত। বাংলাদেশেও শেখ হাসিনাকে ঘিরে একটি দুর্ভেদ্য নেত্রী প্রিন্সিপ তৈরি করা হয়েছিল। তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে জাতির বিবেক, উন্নয়নের কাণ্ডারি, মানবতার মা ইত্যাদি অতি মানবীয় অভিধায় ভূষিত করা হয়। রাষ্ট্র, সরকার এবং দল সবকিছু তার ব্যক্তিসত্তার সাথে একীভূত হয়ে গিয়েছিল। তার বা তার পিতার সমালোচনা করা ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ব্যক্তিপূজা হিটলারের ফুয়েরার কাল্টের এক আধুনিক সংস্করণ, যেখানে নেতা রাষ্ট্রের চেয়েও বড় হয়ে ওঠেন। আমরা হিটলারের দলীয় বাহিনী ও রাষ্ট্রীয় সন্ত্রাস এসএস ও গেস্টাপোর ছায়াও এখানে দেখতে পাই। হিটলারের ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল তার নিজস্ব প্যারামিলিটারি বাহিনী এসএ এবং পরবর্তীতে এসএস। এদের কাজ ছিল রাস্তায় প্রতিপক্ষকে দমন করা, ভয় দেখানো, হত্যা করা। অন্যদিকে গেস্টাপো বা গোপন পুলিশ ছিল অদৃশ্য আতঙ্কের নাম, যারা ভিন্ন মতাবলম্বীদের রাতের আধারে তুলে নিয়ে যেত। বাংলাদেশে এই দ্বৈত সন্ত্রাসের মডেলটি প্রায় হুবহু প্রয়োগ করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এরা রাজপথে হিটলারের ব্রাউন শার্টস অর্থাৎ এসের ভূমিকা পালন করেছে। কোটা আন্দোলনকারী বা নিরাপদ সড়ক চাওয়া ছাত্রদের ওপর হেলমেট পরে চাপাতি ও রড নিয়ে তাদের আক্রমণ, বিশ্বজিৎ দাসকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো ঘটনাগুলো দলীয় মিলিশিয়া ব্যবহারের ক্লাসিক উদাহরণ। র্যাব এবং ডিবি পুলিশকে অনেকটা গেস্টাপোর আদলে তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল ভিন্নমত দমনের সবচেয়ে কার্যকর অস্ত্র। রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার পর শত শত মানুষের আর কোনো খোঁজ মেলেনি। এই অদৃশ্য সন্ত্রাস সমাজে এক হিমশীতল ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, যেখানে মানুষ কথা বলার আগে বারবার ভাবত। মিল পাওয়া যায় চেতনার রাজনীতিকরণ ও অভ্যন্তরীণ শত্রু তৈরির ক্ষেত্রে। হিটলার ক্ষমতায় এসেছিল তার ভার্সাই চুক্তির অপমান এবং ইহুদি বিদ্বেষকে পুঁজি করে। তিনি জার্মানদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে দেশের সব সমস্যার জন্য দায়ী হলো অভ্যন্তরীণ শত্রু, অর্থাৎ ইহুদি ও কমিউনিস্টরা। এই শত্রু চিহ্নিতকরণ নাৎসিবাদের মূল শক্তি ছিল। আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনীতির হাতিয়ারে পরিণত করে। মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, কিন্তু এই চেতনাকে সংকীর্ণ করে একটি লাইসেন্স হিসেবে ব্যবহার করা হয়। যে কেউ সরকারের দুর্নীতির বা অপশাসনের সমালোচনা করলেই তাকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানের চর, রাষ্ট্রের শত্রু এসব বলে দাগিয়ে দেওয়া হতো। এর মাধ্যমে একটি বিভাজন তৈরি করা হয়। আমরা অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং ওরা শত্রু, এই বাইনারি তৈরি করে ভিন্ন মতকে দমন করা অনেক সহজ হয়ে যায়। হিটলার গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন গণতান্ত্রিক পথে। 1933 সালে রাইখস্ট্যাগ অর্থাৎ পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের পর তিনি রাইখস্ট্যাগ ফায়ার ডিক্রি এবং আনবেলিং অ্যাক্ট জারি করেন, যা তাকে একচ্ছত্র ক্ষমতা দেয় এবং নাগরিক অধিকার কেড়ে নেয়। আইনকে বানানো হয় নিপীড়নের প্রধান হাতিয়ার। বাংলাদেশে এই কাজটি করেছে ডিজিটাল নিরাপত্তা আইন অর্থাৎ ডিএসএ। এই আইনটি ছিল কার্যত একটি এনেবলিং অ্যাক্টের ডিজিটাল সংস্করণ। সামান্য সমালোচনা, কার্টুন আঁকা বা প্যারোডি গান গাওয়ার জন্য মানুষকে জেলে পোড়া হয়েছে। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু প্রমাণ করে এই আইন কতটা প্রাণঘাতী ছিল। এটি একটি ডিজিটাল কারাগার তৈরি করেছিল, যেখানে মুক্ত চিন্তা ছিল গুরুতর অপরাধ। হিটলারের একটা কুখ্যাত নীতি ছিল রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে নাৎসি পার্টির নিয়ন্ত্রণে আনা। বিচারক, আমলা, শিক্ষক, সাংবাদিক সবাইকে পার্টির আদর্শের প্রতি অনুগত হতে বাধ্য করা। বাংলাদেশেও এই প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে দলীয় আনুগত্যের ভিত্তিতে। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ তার স্বাধীনতা হারিয়ে সরকারের বর্ধিত অংশে পরিণত হয়েছিল।
ফলে নির্বাচন পরিণত হয় প্রহসনে, প্রশাসন হয়ে ওঠে দলের আজ্ঞাবহ এবং বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাষ্ট্র ও দল একাকার হয়ে গিয়েছিল। হাসিনার আমলের শেষের দিকে গোয়েবলস তত্ত্ব বলে একটি কথা নিশ্চয়ই আপনারা বারবার শুনেছেন। গোয়েবলস তত্ত্বটি হচ্ছে হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের নামে। হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস বলতেন, একটি মিথ্যা বারবার বললে তা সত্যে পরিণত হয়। নাৎসিরা উন্নয়নের এক বিশাল বয়ান তৈরি করেছিল, যেমন অটোবান হাইওয়ে নির্মাণ, যার আড়ালে চলছিল ভয়ঙ্কর সামরিকীকরণ এবং সম্পদ লুট। আওয়ামী লীগও উন্নয়নের রোল মডেলের এক চোখ ধাঁধানো প্রচারণা চালিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভারের গল্পের নিচে চাপা পড়ে গেছে ব্যাংক লুট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রিত অর্থনীতির ভয়ঙ্কর বাস্তবতা। গোয়েবলসীয় প্রচারণার মূল নীতি হলো জনগণকে একটি বড় স্বপ্ন দেখিয়ে তাদের দৈনন্দিন দুর্দশা এবং অধিকারহীনতার কথা ভুলিয়ে রাখা। হিটলারের জার্মানির সাথে শেখ হাসিনার বাংলাদেশের তুলনা কোনো আক্ষরিক তুলনা নয়। হিটলারের জেনোসাইড ও বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের এক কালো অধ্যায়, যার ভয়াবহতার কোনো তুলনা নেই। কিন্তু তুলনাটি হলো ক্ষমতা দখলের ও টিকে থাকার কৌশলের। কিভাবে একজন নেতাকে ঘিরে ব্যক্তিপূজা তৈরি হয়, কিভাবে দলীয় সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতির অংশ করা হয়, কিভাবে একটি মহান জাতীয়তাবাদী চেতনাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়, কিভাবে আইনের শাসনকে ব্যবহার করে আইনের কবর রচনা করা হয়, এবং কিভাবে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি দখলে নিয়ে একটি ভয়ের সমাজ তৈরি করা হয়। এই প্রতিটি ধাপে হিটলারের মডেলের এক শীতল ছায়া দেখতে পাওয়া যায়। আওয়ামী লীগকে ফেসিবাদ বলাটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি বিংশ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সাথে এক কাঠামোগত ও কৌশলগত বাস্তবতার নিরিখে একটা বিশ্লেষণ। 2024 সালের গণ অভ্যুত্থান ছিল সেই সর্বগ্রাসী শাসনের বিরুদ্ধে একটি জাতির জেগে ওঠা, যা প্রমাণ করে ইতিহাসের শিক্ষা ভুলে গেলে তার পুনরাবৃত্তি ঘটে, কখনো কখনো নিজের দেশেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।